মোহনপুর গ্রামে সন্ধ্যা নামছে ধীরে ধীরে। গধূলির আলো এসে পড়েছে গাছের পাতায়। সন্ধ্যায় ঘরে ফেরা গরু বাছুরের গলার ঘণ্টা আর ঝিঝি পোকার একটানা ডাক মিলেমিশে এক অদ্ভুত সুরেলা শব্দ তৈরি করেছে। যেন নিস্তব্ধতার মধ্যেও একটা বাঁচা বাঁচা সঙ্গীত বাজছে। গ্রামটা এখনো আধুনিকতার খুব একটা ছোঁয়া পায়নি। কাঁচা রাস্তা, দুই ধারে বাঁশঝাড়, তার ফাঁকে ফাঁকে পুরনো কুঁড়ে ঘর। আর ঠিক রাস্তার বাঁকে দাঁড়িয়ে আছে হারান কাকার চায়ের দোকান। একটা ছোট খোলামেলা ছাউনির দোকান, পাশে বাঁশের খুঁটির ওপর মাচা। সেই মাচার ওপর বসে আছে গ্রামের কয়েকজন পরিচিত মুখ, রঞ্জন, বাপি, হরিপদ আর মাখনলাল। তারা নিজেদের মধ্যে গুজুগুজু করে গল্প করছে। মাচার অপর পৃষ্ঠে কাঠের পুরনো বেঞ্চে পা তুলে বসে চোখ আধবোজা করে হুঁকোর ধোঁয়া টানছেন মদন খোঁড়ো। চায়ের হাঁড়িতে ফুটছে গরম দুধ চা। ধোঁয়ার সাথে চা পাতার গন্ধ ছড়িয়ে পড়েছে সন্ধ্যার বাতাসে। ওই গো হারান কাকা, তোমার চা হলো? দাও দেখিনি আমাদেরকে চা। আমরা চা খাই আর গল্প করি। খালি মুখে তো আর গল্প জমছে না গো। হইতাছে গো, হইতাছে। আরে একটুখানি সৌর করো, দুধটা ফুটে গেছে, আমি পাতি দিয়া তোমাকে দিতাছি। তাড়াতাড়ি দাও হারান্দা, গলা শুকিয়ে কাঠ। চা ফুটে উঠতে হারান কাকা কেটলি থেকে ধোঁয়া ওঠা গরম চা এক এক করে কাপে ঢালতে শুরু করলেন। তারপর হাতে কাপ নিয়ে একে একে এগিয়ে দিলেন রঞ্জন, বাপি, হরিপদ আর মাখনলালের দিকে। মদন খোঁড়োর দিকে চোখ মিলে চাইলেন। উনি শুধু মাথা নেড়ে জানালেন, না রে, চা লাগবে না, হোকই যথেষ্ট। এই শুনছিস, আজকে আমার একটা ঘটনা ঘটেছে। সোমেশ্বরের ঘরে বাচ্চা হয়েছে। ওরে বাবা, এ তো নতুন খবর। কিন্তু বাচ্চাটা ঠিকঠাক আছে তো? না রে বাপি, ঠিকঠাক নয়। আবারও সেই কন্যা সন্তান, আর সে তো মরেই জন্মালো। আবারও? প্রতিবার এই কাহিনী। গ্রামে মেয়ে বাচ্চা জন্মালেই সে মরবে। এইটা কি হচ্ছে রে বাবা? এটা কি কোনো রোগ, না অলক্ষী কিছু ছায়া? এই শহরে ডাক্তার আছে কিন্তু কিছুই করতে পারে না। তারা বলে গর্ভজনিত রোগ। গর্ভবতী নারীদের শরীর খুব দুর্বল থাকে, বাচ্চারা গর্ভে পুষ্টি পায় না। আরে না না, ওসব কিছু না। গ্রামের লোকজন তো এখন মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে সবাই বিশ্বাস করতে শুরু করেছে এই গ্রামের উপর একটা অভিশাপ আছে। আচ্ছা, এসব ছেড়ে বলো, আবার নাকি মোহনপুরে মেলা বসছে। শুনলুম শনিবার থেকেই নাকি শুরু। তা হ্যাঁ রে, 5টা গ্রাম থেকে লোকজন আসবে। নয়নপুর, দণ্ডিপাড়া, ডালিমতলা, বনগ্রাম আর শালবনি। সেই কোলাহল, সেই আলো রঙের খেলা, নাগরদোল্লা, খেলনা, বাঁশি, বেলুন, বাচ্চাদের ছুটোছুটি, হই হুল্লোড়। আরে পুরো জমে যাবে তো। মারজোড়া রঙিন আলোয় ঝলমল করছে। সারি সারি দোকান, কোথাও রঙিন রঙিন বেলুনের দোকান, আরও বসেছে হাঁড়ি পাতিলের দোকান। পাশের গ্রাম থেকে লোকজন এসে ভিড় জমিয়েছে মেলায়। নয়নপুর গ্রাম থেকে এসেছেন শচীন, রামু, বিনোদ, বয়স্ক মাঝবয়স্ক লোক, আর কিছু 8-10 বছরের ছেলে শিশু। তারা মেলায় ঘুরতে ঘুরতে এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। মেলাটা গ্রামের নিকটেই, কিন্তু গোটা মাঠ জুড়ে যত লোক, সবাই পুরুষ। না আছে কোনো মেয়ে শিশু, না কোনো কিশোরী, না কোনো যুবতী, নেই কোনো বউ। এই রামু, কি অদ্ভুত ব্যাপার দেখেছিস? গ্রামের নিকটে মেলা বসেছে, অথচ গ্রামে কোনো মেয়ে বাচ্চা, বউ, কিশোরী কেউ মেলায় আসেনি। মেলার ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে শচীন, রামু আর বিনোদ। মেলার চারিদিকে ঘুরে ফিরে দেখতে দেখতে তারা এসে দাঁড়ালো এক দোকানের সামনে। কাকা, আপনি এত মেয়েদের জিনিস এনেছেন, চুড়ি, ফিতা, আলতা, কিন্তু মেলায় তো একটা মেয়ে মানুষ চোখে পড়ছে না। এগুলো কিনবে কে? ঠিকই ধরেছো বাবা, আমি তো ভেবেছিলাম আশেপাশের গ্রাম থেকে মেয়েরা আসবে, বাচ্চা মেয়েরা ঘুরবে, তাদের জন্য এনেছি। কিন্তু এসে দেখি মেলায় একটা মেয়ে বউ নেই, এমনকি বাচ্চা পর্যন্ত নেই। তাই তো। আর আমরা ভাবছি মেলা জুড়ে এসব মেয়েলি জিনিসের বাহার, কিন্তু না আছে মেয়ে, না আছে কোনো মেয়ের গলা। ওইটা না বাবা, অনেক দিন ধরেই শুনে আসছি এই মোহনপুরে মেয়ে সন্তান বাঁচে না। শুনেছো না?
জন্মানোর আগেই গর্ভেই মরে যায় অনেকে, আর যদি বা জন্মায় বেশি দিন থাকে না। এই তো কদিন আগেই সোমেশ্বরের ঘরে তার বউয়ের দ্বিতীয় সন্তান হলো, মেয়ে ছিল, কিন্তু ডাক্তার আসার আগেই মরে গেল গো। কেউ বলে শরীর দুর্বল ছিল, কেউ বলে গর্ভে ঠিক মতো পুষ্টি পায়নি। কিন্তু এমন কেন বারবার মেয়েদের ক্ষেত্রেই হচ্ছে বলো তো? বুঝলাম। তাই এত আলো, এত রং, এত শব্দের মাঝেও মেলাটায় যেন প্রাণ নেই। হ্যাঁ, ঠিক বলেছিস রে। এইটা যেন শোকের উৎসব, বাইরে আনন্দ, ভেতরে কষ্ট। এই গ্রামে কন্যা সন্তান যেন নিঃশ্বাস নিতে না নিতেই মৃত্যুকে জড়িয়ে ধরে। এটা যেন এক অদৃশ্য শাস্তি, এক অভিশাপ যার শেষ নেই। কদিন পরপরই শোনা যায় কোনো গর্ভবতী নারী কন্যা সন্তান প্রসব করেছে, কিন্তু শিশুটি মৃত। কেউ বলে পুষ্টির অভাব, কেউ বলে ডাক্তারখানায় পৌঁছতে দেরি হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, ছেলে সন্তান জন্ম হলে এমনটা হয় না কেন? গ্রামের অলিগলিতে কোনো মেয়ের হেসে ওঠার শব্দ শোনা যায় না, কোনো মেয়ের বিয়ের উৎসব চোখে পড়ে না, জন্মদিনের কেক কাটারও প্রয়োজন হয় না কোনো বাবা মার। এ যেন এক বেঁচে থাকা মৃত্যুপুরী, যেখানে মেয়েরা শুধু গর্ভেই আসে, দুনিয়ার আলো দেখা হয়ে ওঠে না তাদের। এটা কি এই গ্রামের অভিশাপ, নাকি গর্ভজনিত সমস্যা? এটা কেউই বলতে পারে না, এমনকি ডাক্তাররাও না। হারান কাকার দোকানে প্রতিদিনের মতো আজ সন্ধ্যায় এসে বসে হরিপদ, বাপি, রঞ্জন আর মাখনলাল। তারা মাচায় বসে হাতে চায়ের কাপ নিয়ে গল্প করছে, আর তাদের ওপর পৃষ্ঠে কাঠের বেঞ্চে বসে আছে মদন খোঁড়ো। সেও প্রতিদিনের মতো বসে হুঁকো টানছে। এমন সময় দোকানের সামনের রাস্তায় একটা সাদা জিপ এসে দাঁড়ায়। জিপ থেকে নামেন একজন তরুণী ডাক্তার, প্রায় 28-30 বছরের, পরনে হালকা রঙের সালোয়ার কামিজ। তার মুখে অদ্ভুত দৃঢ়তা, চোখে ক্লান্তি থাকলেও সাহসের ছাপ স্পষ্ট। তিনি চায়ের দোকানে এসে তাদের সামনে দাঁড়ালেন। এই যে দাদারা, গ্রাম্য হাসপাতালটা কোন দিকে পড়ে বলতে পারেন? আমি ডাক্তার অর্পিতা মণ্ডল, সরকারি অ্যাসাইনমেন্টে এসেছি এই গ্রামের গর্ভবতী নারীদের ডেলিভারির কাজ সামলাতে। হাসপাতাল? আচ্ছা, আপনি কি এইখানেই থাকবেন? হ্যাঁ, অন্তত কিছুদিন তো থাকতেই হবে। এখন তো সরকার গ্রামে গ্রামে বিশেষ মনিটরিং চালু করেছে, তাই আমাকেই পাঠিয়েছে। ভালো করেছেন এসেছেন, কিন্তু এই গ্রামে আপনাকে অনেক কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে ডাক্তার দিদিমণি। এই গ্রামে শুধু মেয়ে বাচ্চা বাঁচে না। কি বললেন? আপনি আগে হাসপাতালে যান, কোয়ার্টারে পৌঁছুন। রাতে যদি সময় পান তখন বসে সব বলবো খন। আর আপনি হাসপাতাল কোন দিকে জানতে চাইছেন না? সামনে গিয়া সোজা বাঁ দিকে রাস্তায় গেলে দেখতে পাবেন গ্রামের পুরনো মোহনপুর হাসপাতাল। ডাক্তার অর্পিতা বিস্ময়ে তাকিয়ে থাকে সবার দিকে। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলেন হাসপাতালে। ডাক্তার অর্পিতা যখন মোহনপুর হাসপাতালের কোয়ার্টারে পৌঁছলেন তখন রাত 8:30 বাজে। চারপাশে ঝিঁঝি পোকার কান ফাটানো একটানা ডাক। কোয়ার্টার হাসপাতালের সঙ্গে লাগানো। ডক্টর অর্পিতা তার জিনিসপত্র কোয়ার্টারে রেখে হাসপাতালে ঢুকেই কাজ শুরু করলেন তিনি। ঠিক রাত 10:30 নাগাদ হঠাৎ আকাশ গুড়গুড় করে উঠল। তারপর শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দুজন মহিলা আর একজন পুরুষ একটি গর্ভবতী মহিলাকে নিয়ে এলো হাসপাতালে। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। অর্পিতার সঙ্গে সঙ্গে তাকে বেডে শুয়ে ডেলিভারির প্রস্তুতি নিতে লাগলেন। পাশেই 2 নার্স ব্যস্ত হয়ে উঠল, আর গর্ভবতী মহিলাটি প্রসব যন্ত্রণায় চিৎকার করছে। মরে গেলাম, কি যন্ত্রণা! ডেলিভারির সময় এগোচ্ছে। ঠিক তখনই একটি নারী, যার আগমন কেউ খেয়ালই করেনি, হঠাৎ করে সেই গর্ভবতী মহিলাটির পেটের ওপর চেপে বসলো। এলোমেলো চুল দিয়ে মহিলার মুখ ঢাকা ছিল। এই, আপনি কে? কি করছেন আপনি? ওর ওপর থেকে নামুন। কি হলো, শুনতে পাচ্ছেন না? কিন্তু সেই নারী কিছু না বলে গর্ভবতী মেয়েটির পেটে ঘুষি মারতে লাগলো। ডাক্তার অর্পিতা
এগিয়ে গিয়ে জোরে ধাক্কা দিলেন সেই মহিলাকে। বলছি নামুন, কে আপনি? তখনই সেই মহিলা ধীরে ধীরে মাথা তুলল। ডাক্তার অর্পিতা তখন যা দেখল তা দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। চোখ দুটো ছিল গর্তের মধ্যে ঢুকে যাওয়া, লাল রক্তবর্ণ, ঠোঁট কেটে কেটে রক্ত জমে আছে। সবাই চমকে গেল। তাদের আর বুঝতে বাকি রইল না যে সে মানুষ না, সে অন্য কিছু। ভয়ে তাদের হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। কে কি করবে দিশা পাচ্ছিল না। তখন ডাক্তার অর্পিতা সাহস করে তাকে জিজ্ঞেস করলেন, কে কে তুমি? আর এই মেয়েকে মারতে চাচ্ছ কেন? তারপর আবার সে এক সুরে কাঁদতে শুরু করল। হাসি আর কান্না একত্রিত হয়ে বিস্ফোরণের মতো আওয়াজ ছড়িয়ে পড়ছে হাসপাতালের মধ্যে। আমাকে তোরা কেউ বাধা দিবি না, ওর কন্যা সন্তান হবে, আর তাকে আমি কিছুতেই দুনিয়াতে আসতে দেব না। আমি এই গ্রামে কোনো কন্যা সন্তানকে আসতে দেব না। তোরা সরে যা বলছি, সরে যা, না হলে সবাইকে এখানে মেরে দেব। কিন্তু কেন? তুমি সব কন্যা সন্তানকে কেন মারতে চাও? কন্যা সন্তানরা কি অন্যায় করেছে তোমার সঙ্গে? ওরা তো নিষ্পাপ, ওদের এই দুনিয়ায় আসার অধিকার আছে। কি করেছে ওরা? কিছুই করেনি, কিন্তু ওরা দুনিয়াতে আসলে ওদের স্বপ্ন ভেঙে যাবে, ওদের স্বপ্ন ভেঙে যাবে। কি বলতে চাচ্ছ তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলতে চাচ্ছি শোনো তাহলে। সেদিন আমার প্রসব যন্ত্রণা শুরু হলে আমাকে ঘরের এক কোণে নিয়ে গেল দুই ধাইমা আর আমার শাশুড়ি। খুব কষ্টের পর জন্ম নিল আমার তৃতীয় কন্যা সন্তান। কিন্তু আমি বাচ্চার মুখ ভালো করে দেখার আগেই আবার কন্যা সন্তান? এই অপয়া মেয়েটা আবার কলঙ্ক এনেছে ঘরে। তুই কোনোদিনও আমার ঘরে ছেলে সন্তানের মুখ দেখাতে পারবি না। নির্মলা শাশুড়ি সদ্যজাত কন্যা সন্তানকে কোলে নিয়ে বেরিয়ে আসে। বাইরে দাঁড়িয়েছিলেন নির্মল আর স্বামী সুভাষ আর তার শ্বশুর। আবার এক কন্যা, এবারও তো আগের মতো করতেই হবে। এই মেয়েকে ঘরে রাখলে আরো বিপদ হবে। তোমরা একটা কাজ করো বাবা, ওই বাচ্চার নির্মলাকে একসঙ্গে মাটি চাপা দিয়ে দাও। এই অভিশাপকে আমি ঘরে আর ঢুকতে দেব না। কথাটা তো তুই মন্দ বলিসনি বাবা। এবার তো নতুন করে আবার বিয়ে দেবো ক্ষণ। এই অপয়া মেয়েকে ঘরে রাখলে তো আর কোনোদিন ছেলে সন্তান জন্মাবে না। নির্মলা কান্নায় ভেঙে পড়ে। নিজের সন্তানকে একবার ছুঁয়ে দেখার আকুতি করে, কিন্তু তাকে বঞ্চিত করা হয় সেই অধিকার থেকেও। মা, মা, মা গো, আমার সন্তানের মুখটা একটু আমাকে দেখতে দিন মা। আমার সন্তানের মুখটা একটু দেখতে দিন। আমার আমার কি সন্তান হয়েছে মা? ঘরের বাইরে থেকে নির্মলার কথার জবাব দেয় তার শাশুড়ি। অপয়া, অলক্ষী, তোর আবার কি সন্তান হবে রে? আবারও সেই কন্যা সন্তানই হয়েছে। এতদিন ধরে খাইয়ে পড়িয়ে কি লাভ হলো আমার? আবারও তো দিলি সেই কন্যা সন্তান। শুধু সংসারের বোঝা বাড়াচ্ছিস। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা একটা ভয়ঙ্কর অমানবিক অন্যায়। তুমি ছিলে একজন মা, তুমি শুধু একটা কন্যা সন্তান জন্ম দিয়েছিলে। এটুকুর জন্য তো তোমার প্রাণ যাওয়ার কথা নয়। আর তোমার সদ্যজাত শিশুটার তো কোনো দোষই ছিল না, তাকে তো পৃথিবীর আলোটুকুও দেখতে দেওয়া হয়নি। কিন্তু নির্মলা, তুমি যা করছো এটা কি ন্যায় হচ্ছে? তুমি তো নিজের দুঃখে আর একটার পর একটা মায়ের কোল খালি করে দিচ্ছ। প্রতিটা জন্মানো কন্যা শিশু তোমার চোখে এখন যেন শুধুই কষ্টের প্রতিচ্ছবি। কিন্তু তারা তো তোমার মতন অন্যায় শিকার নাও হতে পারে। এই দুনিয়া পাল্টে গেছে নির্মলা। এখন মেয়েরা পিছিয়ে পড়া অবলা নয়, তারা সাহসী, তারা স্বাবলম্বী। তুমি আমার দিকেই তাকিয়ে দেখো। আমি নিজেই তো একজন ডাক্তার, প্রতিষ্ঠিত নারী। আমি লড়ে বড় হয়েছি,
আমি সমাজের সঙ্গে যুদ্ধ করে নিজের জায়গা করে নিয়েছি। তুমি কি চাও না এই ছোট্ট ছোট্ট কন্যারা যারা এখন জন্ম নিচ্ছে তারাও বড় হয়ে নিজের জায়গা করে নিক? তোমার সাথে হওয়া অন্যায়ের আমি বিচার চাই নির্মলা। আমি প্রতিজ্ঞা করছি, তোমার সেই শ্বশুর শাশুড়ি যারা তোমাকে মেরে পুঁতে রেখেছে, যারা একটা নিষ্পাপ শিশুর গলাও টিপে ধরেছে, আমি তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করব। আমি আইনকে জানাবো যাতে তাদের ফাঁসি হয়, সে ব্যবস্থা করব। নির্মলার আত্মা ভাসমান অবস্থায় কিছুক্ষণ নীরব রইল। চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল। ডাক্তার অর্পিতা ধীরে ধীরে এক পা এগিয়ে এসে আবার বলে উঠলেন, তুমি কেবল প্রতিশোধ নিচ্ছ নির্মলা, কিন্তু এরকম করে শেষ পর্যন্ত তুমি কি পাচ্ছ? তুমি কি চাও না তোমার মতো কোনো আরেকটা মেয়ে এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াক? একটা নতুন প্রজন্ম তৈরি হোক যেখানে মেয়েদের অপয়া বলবে না, কন্যা সন্তান পেয়েও যেন উৎসব করে। তোমার রাগ, তোমার দুঃখ আমি বুঝি, কিন্তু তুমি যদি কন্যা সন্তান জন্ম ঠেকাতে থাকো তাহলে তুমি আসলে সেই সমাজের কথাকেই সত্যি করে দিচ্ছ। মেয়েরা অভিশাপ না নির্মলা, তুমি এমন করো না। তুমি বরং আমাদের পাশে দাঁড়াও, আমরা সবাই মিলে লড়বো। তুমি ছিলে একা, কিন্তু এখন তুমি একা নও। ডাক্তার অর্পিতার কথাগুলো শুনে নির্মলার আত্মা আস্তে আস্তে শান্ত হয়ে যায়। আর সেই গর্ভবতী মহিলা জন্ম দেয় সেদিন এক কন্যা সন্তান। কন্যা সন্তান মানেই অভিশাপ নয়, তাদের একটু সুযোগ দিলে তারাও বিশ্ব জয় করতে পারে। আজও অনেক ঘরে জন্মের সাথেই মেয়েরা পায় অবহেলা আর অশ্রু, কিন্তু মনে রাখা উচিত মেয়েরা শুধু বোঝা নয়, মেয়েরাই সমাজের শক্তি, প্রতিটি ঘরের আলো।